নববর্ষের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ঢাকায় শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। সন্ত্রাসীদের আটকের পাশাপাশি অভিযানে বিশেষ মনোযোগ পাচ্ছে ভুবু জেলাও। তবে বর্ষবরণের আয়োজনে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছে পুলিশ। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মোহাম্মদ। খেলার মাঠের সবশেষ আপডেট এবং আনন্দ বেদনার সব খবর নিয়ে আছে রুবাই ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দুর্নীতি মামলায় মায়ার শাস্তি নিয়ে আবার শুনানি হবে হাইকোর্টে, রিভিউ আবেদন আপিল বিভাগে খারিজ। বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে বাঁশখালী আন্দোলনের সমালোচনায় প্রধানমন্ত্রী, প্রকল্প হবেই উপদেষ্টার ঘোষণা। সাকিব তামিম আবাহনীর, মুশফিক ও মুস্তাফিজ খেলবেন মোহামেডানের হয়ে, আর মাশরাফিকে পেল কলাবাগান। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয় মায়ার দণ্ড। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দুর্নীতি মামলায় হাইকোর্টে আবার শুনানি হবে। মায়ার করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি SK সিনহা সহ 4 সদস্যের আপিল বিভাগ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মায়াকে 13 বছরের সাজা দিয়েছিলেন বিচারিক আদালত। পরে তাকে খালাস দেয় হাইকোর্ট। সে আদেশও পরে বাতিল করে আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে করা দুর্নীতির মামলায় মায়াকে 13 বছরের কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে খালাস দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদক আপিল করলে গত বছরের জুনে খালাসের রায়ে বিচারিক ত্রুটি রয়েছে বলে তা বাতিল করে নতুন করে শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। আর এই রায় পুনর্বিবেচনার আবেদন করেন ত্রাণমন্ত্রী। এই আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের এই আদেশের পর মায়ার বিরুদ্ধে বিচারিক আদালতের দেয়া দণ্ড বহাল আছে কিনা, মায়ার মন্ত্রিত্ব থাকবে কিনা তা নিয়েই প্রশ্ন ওঠে। আমাদের সংবিধানের আর্টিকেল 66 এটা দেয়া আছে এবং 66-র 2 অনুচ্ছেদে উপ অনুচ্ছেদে বলা আছে, নৈতিক খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনুন্নত 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর 5 বছর অতিবাহিত না হইয়া থাকে। তা আমি মনে করি আর্টিকেল 66 সাব আর্টিকেল 2 দ্বারা এখানে টোটাল বার, এটা ওনার থাকার নৈতিকতার দোষে থাকা উচিত না। সাজাও থাকবে কি না থাকবে এটা পুনর্বিচারে আছে এখানে হাইকোর্টে। সেই পুনর্বিচার হবে, তারপরে পুনর্বিচারে সাজা থাকবে না না থাকবে সেটা এখানে বিচার হবে। তা সাজা বহাল তো আর এই প্রশ্ন নাই। দেশীয় যে প্রচলিত আইন জাজমেন্টগুলো আছে সেখানে 2-1টা জাজমেন্ট এটা বলেছে যে আনস কনভিক্টেড, কাজে এটা তার ডিসকোয়ালিফিকেশন এসে যাবে, থাকবে না, এমপিশিপ থাকবে না। সে মেম্বার অফ পার্লামেন্ট বলেই সে মন্ত্রী হয়েছে, তো মন্ত্রী এমপিশিপ যে চলে যায় তাহলে তো মন্ত্রী তেমনি থাকবে না। আপিল বিভাগের আদেশের প্রতিক্রিয়ায় ত্রাণমন্ত্রী বলেছেন আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। আপনাদের মাধ্যমে জানতে পারলাম, এই জন্য আপনাদের ধন্যবাদ। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আমি আমার যা সিদ্ধান্ত নেওয়া নিব। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিচারিক আদালতে দুর্নীতি মামলায় সাজা হয়েছে এমন আরও 26টি মামলা আবার শুনানির জন্য হাইকোর্টে রয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে শিশু শাহাদাত হোসেনকে গুলি করার মামলায় গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বিকেলে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এর আগে একই আদালত লিটনের স্থায়ী জামিন মঞ্জুর করেন। আদালত পরিদর্শক এনামুল হক জানিয়েছেন, মামলার নথি পাঠিয়েছেন গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের আদালতে। মামলার পরে শুনানি তারিখ 15ই মে। আইনজীবীরা জানিয়েছেন, দুপুরে লিটনের স্থায়ী জামিনের আবেদন জানানো হলে আদালত তা গ্রহণ করেন। এ সময় লিটন আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের 2 অক্টোবর তার গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার শিশু শাহাদাত গুলিবিদ্ধ হয়। পরদিন লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন শাহাদাতের বাবা সাজু মিয়া। আমি একটু আমাদের ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিষয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি কথা বলছিলেন এডিটর স্পিকে, ওনার বিষয়ে ওনার সংসদ সদস্য পদ মন্ত্রিত্ব থাকা নিয়ে সবশেষ কি কথাটা আসলে আসছে সেটা জেনে তারপর অন্য কথা শুনতে যাচ্ছি। আমি বলি যে দুর্নীতি দমন কমিশনের যে আইনজীবী আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম, আজকে অ্যাডভোকেট খুরশিদ আলম, ওদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মোহাম্মদ চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, আপনি যে বলছিলেন জনাব খুরশিদ আলম যেটি বলছেন যে তিনি আসলে সংবিধানের
2 অনুচ্ছেদ আসলে 2 অনুচ্ছেদ মানে তিনি কোট করছেন, তিনি সেটাতে বলছেন যে কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে নির্বাচিত হইবার আর সংসদ থাকিবার যোগ্যতা তার থাকবে না যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনূন্য 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং অথবা তার মুক্তি লাভের পর 5 বছর কাল অতিবাহিত না হয়ে থাকে। আপনারা জানেন যে এখন যে স্ট্যাটাসটা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার, যে তার বিরুদ্ধে যে বিশেষ জজ আদালত যে আদেশ দিয়েছিল, হাইকোর্টে তিনি আপিল করেছিলেন, সেই আপিলে তাকে খালাস দেওয়া হয়েছিল, সেই খালাসটা আপিল বিভাগে বাতিল হয়েছে। তার ফলে তার 13 বছরের দণ্ডাদেশটা আবার বহাল থাকলো। যদিও তিনি আইনি একটি লড়াই করবেন, কিন্তু আদালতে তার আদেশটি বহাল আছে। এখন খুরশিদ আলমের বিবেচনায়, অ্যাডভোকেট খুরশিদ আলমের বিবেচনায় তার আসলে মন্ত্রিত্ব বা সংসদ সদস্য থাকার কোনো রকম আমি একটা ইয়েতে দেখছিলাম যে ভারতীয় সুপ্রিম কোর্টের 2013 সালের একটা রায় আছে, আমাদের দেশে ভারতের সুপ্রিম কোর্টের রায়কে মূল্য দেওয়া হয়, অনেকই গুরুত্ব দেওয়া হয়। সেখানে বলা হয়েছে সেই রায় বলা হয়েছে যে দোষী সাব্যস্ত এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আপিল করেই যে তার সদস্য পদ টেকাতে পারেন না তা স্পষ্ট করে দেওয়া আছে, আপিল করলেই টেকাতে পারবেন না। সেক্ষেত্রে সেরকম কোনো কিছুর আমার মনে যখন এক্স্যাক্টলি এই কথাটি বলেছেন, যখন খালিদ মাহমুদ চৌধুরী যখন চ্যালেঞ্জ করলেন যে আসলে এটি খুরশিদ আলমের নিজের মতামত, তখন খুরশিদ আলম বলেছেন যে তিনি এতদিন ধরে যে আইন ব্যবসা করে আসছেন, তিনি যে মামলা পরিচালনা করছেন, তাতে করে তার মনে হয়েছে আপিল বিভাগ সহ অন্যান্য যে বড় আপিল আদালতগুলি আছে বা নিদর্শনগুলি আছে, সেগুলি বিবেচনা করে তার কাছে মনে হয়েছে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আসলে এই মুহূর্তে সংসদ সদস্য পদ বা যেহেতু তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত, এরই মাঝে দণ্ডপ্রাপ্ত এবং হাইকোর্ট যে আদেশটি বাতিল করেছিল, নিশ্চয়ই তার মধ্যে এমন কোন উপাদান আছে যার জন্য সেই বাতিল আদেশটি বাতিল হয়েছে, তার জন্য তিনি মনে করছেন যে আসলে তার মন্ত্রিত্ব থাকার বিষয় নেই। আরেকটি খবর যেটি আপনি পড়ছিলেন মহুয়া, যে লিটন মঞ্জুরুল ইসলাম লিটন গাইবান্ধার যে সংসদ অভিযোগপত্র আনা হয়েছে, অভিযোগপত্র দেওয়া হয়েছে, সেই অভিযোগপত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার বিরুদ্ধেই আসলে অভিযোগপত্র দিয়েছে, যেখানে তাকে জামিন দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল যে আসলে লিটন এই কাজ করেন নাই। আমি তো বাংলাদেশের আইন আদালত এবং আইন আদালতের কার্যক্রম দেখে মুগ্ধ। আপনারা যতই আমাকে সরকার সমর্থক না, দর্শকরা যখন নাটে বাংলাদেশে মতামত দেয়, আমরা প্রায় সময় দেখি যে খুবই হতাশা, বিচার ব্যবস্থা নিয়ে সবকিছু নিয়ে। আজকে যদি খবর দেখে থাকেন, হয়তো যারা অনেক হতাশ তারা একটু খুশি হবে, তারা কিছুটা খুশি হবে। আমার মনে হয় যে একজন মন্ত্রীর বিরুদ্ধে একটা আদেশ এবং একটা এমপির বিরুদ্ধে আদেশ, সেটা নিশ্চয়ই একটু খুশি করতে পারেন। তবে কিছু বিষয় নিয়ে আমরা খুশি নাও হতে পারি। তেমনি একটি খবর পড়ছি, পরিবেশ রক্ষার নামে কিছু মানুষ বিদ্যুৎ উন্নয়নে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র বন্ধের আন্দোলনে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ঢাকার কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন তোলেন। শত বছরের পুরনো পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে অনেকটাই মানবেতর জীবনযাপন করছে কারাবন্দীরা। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গড়ে তোলা হয়েছে এই আধুনিক কারাগার। দেশের সবচেয়ে বড় এই কারাগার গড়ে উঠেছে 31 একর জমির ওপর। ধারণ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে 8000-এ উন্নীত করা হচ্ছে। নিশ্চিত করা হচ্ছে আধুনিক সব সুযোগ সুবিধা। প্রধানমন্ত্রী নতুন কারাগার চত্বরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করে কারারক্ষীরা। নতুন কারাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবনির্মিত কারাগার পরিদর্শন শেষে আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারাবন্দীদের অপরাধ প্রবণতা বিমুখ ও কর্মমুখী করার উদ্যোগ নিতে কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কারাবন্দীদের অনেক জিনিসের প্রয়োজন হয়, সেটা কারাগারই তারা তৈরি করতে পারে, উৎপাদন করতে পারে এবং চাহিদাটা মিটাতে পারে। আবার সেই সাথে এগুলি বাজারজাত করতে পারে। যারা বন্দি কাজ করবে তারা একটা মজুরি পাবে এবং এই মজুরিটা তাদের জন্য জমা থাকবে। প্রয়োজনে তারা তাদের পরিবারকেও এর কিছু অংশ যেন পাঠাতে পারে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে বাঁশখালীতে প্রাণহানির ঘটনা। অক্সফোর্ড থেকে শুরু করে সারা পৃথিবীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তারপরে এই ধরনের কিছু উদ্ভট কথা বলে অযথা কতগুলি মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেওয়া হলো। এটা হচ্ছে দুঃখজনক। আমি জানি না উদ্দেশ্যটা কি তা আমি বলতে পারবো না। যত দ্রুত বিদ্যুৎ উৎপাদন করে সবাইকে একটু স্বস্তি দিয়েছি, এখন সেই উৎপাদনে বাধা দেওয়ার চেষ্টা। পুরনো কারাগার ভেঙে সেখানে কনভেনশন সেন্টার, সিনেপ্লেক্স, পার্ক, জিমনেশিয়াম সহ
নানা স্থাপনা গড়ে তোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরান ঢাকাবাসীকে কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীতেই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। রোববার বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। উপদেষ্টা জানান 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে, বিনিয়োগ করা হয়েছে বিপুল অর্থ। এ অবস্থায় প্রকল্প সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের বাঁশখালীতে 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে 2 বছর আগে কাজ শুরু করে এসালাম গ্রুপ। গত 4 এপ্রিল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বিরোধীদের সঙ্গে পক্ষের ও পুলিশের সংঘর্ষে নিহত হয় 4 জন। এরপর এই প্রকল্পের বিরোধিতা করে আন্দোলনে নামেন পরিবেশবাদীরাও। অবশেষে বাঁশখালীতে এই প্রকল্প বাস্তবায়নে সরকারের অবস্থানের কথা জানালেন জ্বালানি উপদেষ্টা। প্রকল্পটা হচ্ছে এতদূর অগ্রসর হয়েছি, আমরা এই প্রকল্প বাস্তবায়ন করব, পিরিয়ড। এ নিয়ে তাত্ত্বিক আলোচনাগুলো আছে। প্রকল্প এলাকায় 200 পরিবারকে পূর্ণ ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হয়েছে বলেও জানানো হয় সরকারের পক্ষ থেকে। প্রকল্পে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ রয়েছে, তাই প্রকল্প সরিয়ে নেওয়ার সুযোগ এখন আর নেই বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এর সমস্ত প্যারামিটার যেগুলো আছে, সমুদ্রের কাছে, লোকবসতি কম, অনুর্বর জায়গা, 1320 মেগাওয়াট, এবং এখানে $2.5 বিলিয়ন ফাইন্যান্সিং এসে গেছে। প্রাইভেট সেক্টরে $2.5 বিলিয়ন কোনোদিন হয়নি, স্বপ্নেও পাবেনি। সেই টাকাটা দিতে রাজি হয়েছে। প্রকল্পের কাজে বাধা দিতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন জ্বালানি উপদেষ্টা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাজিমুদ্দিন হত্যার বিচারের দাবিতে 13 এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। ছাত্র ধর্মঘট পালন শেষে আজ এই কর্মসূচি ঘোষণা করা হয়। ধর্মঘটের কারণে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা। সহপাঠী নাজিমুদ্দিন আসাদ হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোববার ছিল অচল। ছাত্র ধর্মঘটের কারণে কোনো ক্লাস পরীক্ষা হয়নি। সকাল থেকে বিভিন্ন ব্যানারে ধর্মঘটে অংশ নেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। নতুন ভবন, বিজ্ঞান ও কলা অনুষদের কয়েকটি ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমরা নিরুপায় হয়ে ছাত্ররা আন্দোলনে নামছে। আমি মনে করি এই আন্দোলনটা অত্যন্ত যুক্তিসঙ্গত। যা কিছু অর্জন জগন্নাথের সব তো আন্দোলনের মাধ্যমে হয়েছে, তো আমরা আন্দোলন না করলে তো আসলে কিছুই হবে না। হত্যাকাণ্ডের 4 দিনেও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। আগামী 13 তারিখ আমরা আমাদের উপাচার্য ভবন ঘেরাও কর্মসূচি আমরা উপাচার্যের কাছ থেকে জবাবদিহিতা চাই যে সে ক্লিয়ার করুক বিশ্ববিদ্যালয়ের এই 22,000 শিক্ষার্থীর নিরাপত্তার ব্যাপারে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছেন হত্যার সঠিক তদন্তের জন্য পুলিশের কাছে অভিযোগপত্র দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কেস করার থেকে এটা পুলিশবাদী কেস হলে ভালো হয়, এবং প্যারালালি আমরা করলাম কি বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে সেখানে আমাদের একটা লিখিত ডিসি বরাবর আমরা একটা অভিযোগ প্রেরণ করলাম। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা না থাকায় সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় রয়েছে দীর্ঘদিন ধরে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছি। নটা 21 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা নিজামীর রিভিউ শুনানির জন্য সময় আবেদন গ্রহণ করে 3 মে তারিখ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই তারিখ দিয়েছে। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য 29 মার্চ আবেদন করেন 71 বদর বাহিনী প্রধান নিজামী। রিভিউ না টিকলে তিনি অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন। মুক্তিযুদ্ধের সময় পাবনার সাঁথিয়ায় হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে 2014 সালের 29 অক্টোবর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে তা বহাল রাখে আপিল বিভাগ। খেলাধুলার খবর জানাতে রুবাইদ ইফতেখার আছেন আমাদের সঙ্গে। রুবাইদ, আজকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের একটা ইন্টারেস্টিং ড্রাফট হয়েছে। আপনার প্রিয় দল এবং আমারও প্রিয় দল মোহামেডানের কিন্তু
মুশফিকুর রহিম এবং মুস্তাফিজকে পেয়েছে, কিন্তু তারপরেও আবাহনী আপনি আর দলটা আমাদের থেকে শক্তিশালী হয়ে গেছে, সবথেকে ভালো দল আবাহনী করেছে। মুশফিককে হারবে, সাকিবকে আপনারা পাচ্ছেন না, আমরা মুস্তাফিজকে পাচ্ছি না। আমি সেই খবরগুলো ডিটেইল জানাবো, তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে, আর যখন ফিরবো তখন অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকে। এশিয়া কাপ বাছাই পর্বের আগেই নতুন ফুটবল কোচ, 1 বছরে 5 কোচ বদলেছে বাফুফে। নয়টা 29 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। শক্তিশালী দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট মৌসুম শুরু করতে যাচ্ছে আবাহনী। প্লেয়ার্স ড্রাফটে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে দলে টেনেছে দলটি। অন্যদিকে মোহামেডানের হয়ে খেলবেন মুশফিকুর রহিম ও মুস্তাফিজ রহমান। টাইগার অধিনায়ক মাশরাফি মুর্তজা খেলবেন কলাবাগানের হয়ে। ভাগ্যের খেলায় বাজিমাত করেছে আবাহনী। প্লেয়ার্স ড্রাফট লটারিতে 2 আইকন তামিম সাকিবকে পেয়েছে দলটি। আইকন মুশফিকুর রহিমকে পেয়েছে মোহামেডান, সঙ্গে মুস্তাফিজকে পেয়ে খুশি তারা। ওয়ানডে টি20 সাকিবকে পেয়েছে দলটি। আইকন মুশফিকুর রহিমকে পেয়েছে মোহামেডান, সঙ্গে মুস্তাফিজকে পেয়ে খুশি তারা। ওয়ানডে টি20 অধিনায়ক মাশরাফি মুর্তজা খেলবেন কলাবাগান ক্রীড়া চক্রে। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ গেছেন শেখ জামালের তাঁবুতে। চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সাব্বির রহমানকে নিয়ে সন্তুষ্ট। আরেক আইকন ইমরুল কায়েসের ভাগ্যে ব্রাদার্স ইউনিয়ন। তাসকিন, লিটন, সৈকত, আবুল হাসান রাজু, সাকলেন সজীব, জুবাইর লিখনদের নিয়ে এবার শিরোপা দৌড়ে সবার চেয়ে এগিয়ে আবাহনী। মুশফিক মুস্তাফিজকে দলে পেলেও অনভিজ্ঞ দল মোহামেডানের। নাইম ইসলাম ছাড়া কোনো পরীক্ষিত ক্রিকেটার নেই। এক ঝাঁক তরুণ দিয়ে শিরোপা খরা ঘোচানো কঠিন হবে সাদা কালোদের। ঢাকা লিগে সবসময় তলানির দিকের দল কলাবাগান ক্রীড়া চক্রের একমাত্র তারকা মাশরাফি। একসময় জাতীয় দলে খেলা আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম ও মেহরাব জুনিয়র ছাড়া বাকিরা অপরিচিতই। মাহমুদুল্লাহর অধিনায়কত্ব শেখ জামালকে এগিয়ে রাখবে। এছাড়া অভিজ্ঞ সোহাগ গাজী, আরাফাত সানি, মার্শাল আইয়ুব, মুক্তার আলী ও শফিউল ইসলামের সার্ভিস পাবে ধানমন্ডি ক্লাবটি। চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ভাগ্যের খেলায় এবার তারকা সমৃদ্ধ দল পায়নি, তবে সাব্বির, রুবেল, সোহান ও শুভাগতদের দিয়ে শিরোপা ধরে রাখতে চাইবে নিশ্চয়ই। গতবারের রানার্স আপ প্রাইম দলেশ্বরে কোনো আইকন নেই, কিন্তু নাসির, আলামিন, ফরহাদ রেজা, রকিবুল হাসান, রনি তালুকদার, জিয়া রহমানদের দিয়ে গড়া দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ। ভারসাম্য আছে লেজেন্ডস অফ রূপগঞ্জের স্কোয়াডেও। সৌম্য, মিঠুন ছাড়াও আছেন আবু হায়দার রনি, তাইজুল ও জুনায়েদ সিদ্দিকী। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্লাব ক্রিকেটের শিরোপা খরা কাটাতে মুখে আছে আবাহনী লিমিটেড। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবারে সবচেয়ে শক্তিশালী দল গড়তে পারে সন্তুষ্ট ঐতিহ্যবাহী দলটি। অন্যদিকে চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লটারি ভাগ্য নিয়ে খুব বেশি সন্তুষ্ট হতে পারছে না, তবে ভারসাম্যপূর্ণ দল গড়তে পেরেছে বলে মনে করছে লেজেন্ডস অফ রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনীর স্টাফ টেবিলে বোর্ড পরিচালকদের আধিক্য প্লেয়ার্স ড্রাফটে দৃষ্টি এড়ায়নি। পরিচালকদের উপস্থিতি আবাহনীকে বাড়তি সুবিধা দিচ্ছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে। তবে জালাল ইউনুস স্পষ্ট করেই বললেন, অনিয়মের বিন্দুমাত্র সম্ভাবনা নেই। শিরোপা জয়ের লক্ষ্যেই আসরের সেরা দল গড়েছে আবাহনী। এই লেভেলের ক্রিকেটের কোনো সুযোগ নাই ম্যানিপুলেশনের, বরঞ্চ যারা নাকি আমাদের সাথে ছিল সব ফর্মার ক্রিকেটার, মনে করি যে ওই আইডিওলজিতে সবাই কাজ করছে। অনেকদিন ধরে কিন্তু আবাহনীর টিম চ্যাম্পিয়ন হচ্ছে না, তবে আজকে প্লেয়ার বাই চয়েসে আমাদের একটা সুযোগ ছিল ভালো প্লেয়ারগুলি ডাকার, এবং সেই সুযোগটা এসছে। আমরা সেইভাবে টিমটাকে সেইভাবে আমরা শক্তিশালী করতে পেরেছি। সাফল্যের নেপথ্যে থাকা কোচ খালেদ মাহমুদকে হারানোয় বেশ বিপাকে পড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। চ্যাম্পিয়নরা চেষ্টা করেছে ভারসাম্যপূর্ণ দল গড়তে। কমপ্লিটলি লাকের ব্যাপার, উই বিন ভেরি লাকি। আমরা একটা খুব ইউথফুল একটা টিম বানাতে পেরেছি, এটাতে আমরা খুশি। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতায় খালেদ মাসুদের প্রধান টার্গেট ছিল লেজেন্ডস অফ রূপগঞ্জের জন্য শক্ত দল বেছে নেয়া। আর ঢাকার আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান বলছে দল নিয়ে বেশ সন্তুষ্ট তারা। এটা সাইড অনেক ব্যালেন্স, আমরা চেষ্টা করছি বোলিং, ফাস্ট বোলিং, স্পিনার, ব্যাটসম্যান সবকিছুর কম্বিনেশন নিয়ে আমি বলবো যে ফ্যান্টাস্টিক। আমরা হ্যাপি আমাদের টিম নিয়ে। আমরা সবসময় ভালো দল করার চেষ্টা করছি। খেলায় তো হার জিত আছে, উইকেট কিপার কভার করার জন্য প্লাস ব্যাটিং এ কভার করার জন্য ক্যাপ্টেন্সি আছে দেয়ার। আপনারা জানেন মুশফিক ক্যাপ্টেন্সিতে কত ভালো। ভালো মানের বিদেশি ক্রিকেটার রাখার দিকে গুরুত্ব দিচ্ছে ক্লাবগুলো। চূড়ান্ত দলের তালিকা বুঝিয়ে দিতে হবে খুব শিগগিরই। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে দিল্লি। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ছিল 7 উইকেটে 84 রান। শুরুটা ভালো হয়নি দিল্লির, 35 রানে 4। জুনে এশিয়া কাপের প্লে অফ ম্যাচের আগে জাতীয় দলের দায়িত্বে দেখা যেতে পারে নতুন কোচকে। এই পদে আবারও আসতে পারেন লুডভিগ ডি ক্রুইফ। গত সেপ্টেম্বরে ক্রুইফের বিদায়ের পর পরীক্ষামূলকভাবে বেশ কয়েকজনকে দেয়া হয় জাতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ফাবিও লোপেজ, মারুফুল হক এবং সবশেষ গঞ্জালো মরেনো সবাই ব্যর্থ হয়েছেন, যে কারণে আবারও কোচিং স্টাফে পরিবর্তন আনতে চাচ্ছে ফেডারেশন। ক্রুইফের অধীনে বলার মতো তেমন কোনো সাফল্য না থাকলেও ফুটবলারদের সঙ্গে তার বোঝাপড়া ভালো ছিল, এজন্য এই ডাচ কোচের উপর আস্থা রাখতে পারে ফেডারেশন। 2রা জুন এশিয়া কাপের প্লে অফ ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আমাদেরকে আবার নতুন কোচ নিয়ে এই জুন মাসের প্রিপারেশনটা আমরা অত্যন্ত ভালোভাবে করব, যাতে করে আমরা জুন মাসে তাজিকিস্তানের সাথে আমরা রেজাল্ট নিতে পারি। না হলেও কিন্তু আমরা কোয়ালিফাইং এর জন্য আরেকটা সুযোগ পাবো, ভুটানের সাথে প্লে অফ ম্যাচ আমরা সেপ্টেম্বরে খেলতে পারবো। সেই রেজাল্টটা যাতে করে আমরা অবশ্যই পাওয়ার মাধ্যমে আগামীতে এশিয়া কাপে যাতে করে আমরা কোয়ালিফাই করতে পারি। স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম জয় পেয়েছে মুক্তিযোদ্ধার সংসদ। ব্রাদার্স ইউনিয়নকে 1-0 গোলে হারিয়েছে তারা। 1-1 গোলে ড্র হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ সকার ক্লাব ফেনীর ম্যাচটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাদার্স মুক্তিযোদ্ধা। শুরুতে সুযোগ কাজে লাগাতে না পারলেও প্রথমার্ধের শেষ দিকে আহমেদ মুসার গোলে লিড পায় মুক্তিযোদ্ধা। লিড ধরে রেখে বিরতিতে যায় দলটি, তবে বিরতির পর আর কোনো গোল পায়নি মুক্তিযোদ্ধা। এর আগে দিনের প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করেছে সকার ক্লাব ফেনী ও আরামবাগ। 58 মিনিটে আব্দুল্লাহর গোলে আরামবাগ লিড পেল, সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 5 মিনিটের ব্যবধানে ইকবাল হোসেনের গোলে সমতায় ফেরে ফেনী সাপোর্ট। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মহুয়া এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। হাতির ঝিল পারে রাজুকের নিয়ম মেনে বহুতল ভবন নির্মাণ করা যাবে। সচিবালয়ের ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, প্রকল্প বাস্তবায়নের সময় যাদের জমি নেওয়া হয়েছিল তারা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী জানান, হাতির ঝিলের সৌন্দর্যের কথা বিবেচনায় 6 তলার বেশি বহুতল ভবন নির্মাণের নিষেধাজ্ঞা ছিল। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী 6 তলারও উঁচু ভবন নির্মাণ করা যাবে, তবে এমন উঁচু করা যাবে না যাতে হাতির ঝিলের সৌন্দর্য নষ্ট করে। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। 3,40,000 কোটি টাকার বাজেট দিচ্ছে সরকার। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 7.2%। রাত 9:44 আমরা ফিরে এলাম। 29% আকার বাড়িয়ে তৈরি করা হচ্ছে আগামী অর্থ বছরের বাজেট। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 7.2%। মূল্যস্ফীতি নামিয়ে আনা হচ্ছে 5.8%। রাজস্ব আদায় বড় লক্ষ্যের পাশাপাশি এডিপির আকারও বাড়ছে 21 ভাগ। 6-এর বৃত্ত ভেঙে 7-এর ঘরে পৌঁছেছে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি। পরিসংখ্যান ব্যুরোর মূল্যায়নে প্রবৃদ্ধি হয়েছে 7.05%। আগামী অর্থবছর তা আরও বাড়াতে বড় বাজেট দিচ্ছে সরকার, তবে মূল্যস্ফীতি নামিয়ে আনা 7.05%। আগামী অর্থবছর তা আরও বাড়াতে বড় বাজেট দিচ্ছে সরকার, তবে মূল্যস্ফীতি নামিয়ে আনা হচ্ছে 6-এর নিচে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য 3,40,006 কোটি টাকার বাজেট তৈরি করা হচ্ছে। বাজেটে রাজস্ব আদায় লক্ষ্য ধরা হয়েছে 2,42,752 কোটি টাকা। এর 84%-ই যোগান দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ঘাটতি বাজেট অর্থায়নে ব্যাংকিং খাত থেকে 43,774 কোটি টাকার ঋণ নিতে চায় সরকার। ব্যাংক বহির্ভূত খাত থেকে আসবে আরও অর্ধেক পরিমাণ অর্থ। সেক্ষেত্রে জিডিপির 5%ই থাকবে বাজেট ঘাটতি। বাজেটে এডিপির আকার ধরা হয়েছে 1,10,264 কোটি টাকা। এর 64 ভাগই নিজস্ব অর্থায়ন, বাকি টাকা আসবে বিদেশি ঋণ ও সহায়তা থেকে। Obviously the growth rate for the next year will be high. এটার সাপোর্টে I can say Bangladesh must make big of efforts, big jumps ছাড়া এগুলো হবে না। বাজেটের আকার নিয়ে চিন্তিত নন অর্থনীতিবিদেরা। তাদের মতে জনসংখ্যা অর্থনীতির সাথে পাল্লা দিয়েই বাড়বে বাজেটের আকার, তবে নিশ্চিত করতে হবে গুণগত বাস্তবায়ন। আমার কাছে বড় মনে হয় যেটা নাকি সমস্যা আমরা দেখি বছরের পর বছর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের চাহিদার সাথে এবং এডিপি অ্যালোকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এবং সমান্তরালভাবে কিন্তু বাড়েনি। চলতি অর্থবছরের বাজেট ইতিমধ্যে 10% কমিয়ে 2,65,000 কোটি টাকায় নামিয়ে এনেছে সরকার। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নববর্ষের অনুষ্ঠানে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। অভিযানে বিশেষ মনোযোগ পাচ্ছে ভূপু জেলাও। পুলিশ বলছে এই অভিযান চলবে পহেলা বৈশাখের 2 দিন পর পর্যন্ত। তবে বর্ষবরণের আয়োজনে দৃশ্যমান কোনো হুমকি নেই বলেও আশ্বস্ত করেছে তারা। পহেলা বৈশাখ বরণের অপেক্ষায় বাঙালি জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও রমনা উদ্যানে বর্ষবরণের মূল অনুষ্ঠান হলেও এবারও রাজধানী জুড়ে থাকছে অসংখ্য আয়োজন। অসাম্প্রদায়িক এই উৎসবে কোনো নাশকতা যাতে না হয় সেজন্য আগেভাগেই রাজধানীতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গি ও সন্ত্রাসী ধরাই অভিযানের মূল লক্ষ্য। তবে পুলিশ বলছে উৎসবে নাশকতার বিষয়ে আগাম কোনো তথ্য নেই। কেউ যেন নাশকতা করতে না পারে সে লক্ষ্যে নানান ধরনের কার্যক্রম এই বিশেষ অভিযানের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। সারা ঢাকা শহরের লোক এটা ব্যাপক আনন্দ এবং আনন্দঘন পরিবেশে এটা উদযাপন করবে, সুতরাং এটা নির্বিঘ্ন করার দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের। গত নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশ কজন নারী লাঞ্ছিত হন। এ ধরনের বর্বরতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার সতর্ক পুলিশ। উৎসবে নিষিদ্ধ করা হয়েছে ভুবু জেলা। এই মাসির উৎপাদন, বেচাকিনা ও ব্যবহার ঠেকাতেও তৎপর রয়েছে পুলিশ। 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, এছাড়া ভুবু জেলা উৎপাদন, বিপণন এগুলো বন্ধ। রাজধানীর যে কোনো জায়গায় এবার বর্ষবরণ অনুষ্ঠান করতে হলে অনুমতি নেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নটা বাংলাদেশের শুরুতে আপনাদের মতামত জানতে চাওয়া হয়েছিল মায়ার দণ্ড এ বিষয়ে। তুষার বলছেন, দণ্ডপ্রাপ্ত আসামি মন্ত্রিসভায় থাকে কি করে, এতে আদালতের কোনো অবমাননা হয় না। বিজয় বলছেন, বিচারিক আদালত তাকে যে সাজা দিয়েছিলেন সেই সাজা এখন পুনর্বিচার করা হচ্ছে কেন, আমরা কি সঠিক বিচার পাবো? কামরুল বলছেন, মায়ের দণ্ডকে সমর্থন করছে তিনি, ভিভিআইপি বলে কি আবার শুনানি নাকি সাজার রায় বাতিলের নতুন পথ খোঁজা হচ্ছে? রায়ন বলছে, মায়া একজন আওয়ামী লীগের প্রবীণ নেতা, তার কাছ থেকে রাষ্ট্র, দল, সমাজ কখনো দুর্নীতি আশা করে না। পারভেজ বলছেন, আদৌ এই দণ্ড কার্যকর করা হবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। সিএম বলছেন, অপরাধ করলে সাজা ভোগ করতেই হবে। রনি মোল্লা বলছেন, আওয়ামী লীগের মন্ত্রী তাই ছাড়া পেয়ে যাবেন। মুন্না বলছেন, মায়ের সাজা বাস্তবায়ন করা হোক। চাঁদ বলছেন, মাকে ক্ষমা করে দেওয়া হোক, কারণ তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। জয় বলছেন, মন্ত্রী হোক আর সাধারণ জনগণ, আদালত যদি সঠিক বিচার দেয় তাহলে ভবিষ্যতে এমন অপরাধ অনেক কমে আসবে। মুরাদ অনেক দর্শকের মতো একই প্রশ্ন করেছেন, তিনি এখন দণ্ডপ্রাপ্ত আসামি হলে তাহলে তিনি কিভাবে মন্ত্রিসভায় থাকেন? এখানে একটু ভুলের অবকাশ হয়তো আছে, যে এখানে মনে করা হচ্ছে যে আবার শুনানি হবে তিনি মন্ত্রী বলে কিনা। আসলে এটা শুনানি প্রশ্ন না। আমি আবার মানে এটা আপনাদের জন্য ধারাবাহিকতাটা আবার বলি। উনার আসলে বিশেষ জজ আদালতে উনার শাস্তি হয়েছিল 8 বছর, মানে 2008 সালের 14 ফেব্রুয়ারি 2008 সালের 14 ফেব্রুয়ারি ঢাকার একটি বিশেষ জজ আদালত মোহাম্মদ হোসেন চৌধুরী মায়াকে 13 বছরের কারাদণ্ড দিয়েছিল, 5 কোটি টাকা দণ্ড দিয়েছিল। সেই দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে যখন আপিল করা হয় তখন তাকে খালাস দেওয়া হয়েছিল। সেই খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যখন আপিল করে, আপিল বিভাগ হাইকোর্টের রায়কে অবৈধ বলেছিল। হাইকোর্টের রায়কে ঠিক নিয়ম মাফিক হয়নি সেটি বলেছিল। সেই নিয়ম মাফিক হয়নিটি বজায় থাকলো। এখন হাইকোর্টে আবার শুনানি হবে। মায়া সাহেবের যে আদেশ আছে সেই আদেশের বিরুদ্ধে তার আবেদনের শুনানি করা হবে। এই হচ্ছে মোটামুটি ভাবে বলার কথা আর কি। যাই হোক, আমরা দর্শকদের ধন্যবাদ জানাই তাদের মতামতের জন্য। এই ছিল রাত 9টার বাংলাদেশ আয়োজন। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব পাকিস্তানের গ্রীষ্মকালীন ফ্যাশন শোর কিছু ছবি দেখিয়ে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী আয়োজনের শুভরাত্রি।